থাকা কষ্ট এই ছাদ বাগানের গাছগুলোকে দেখলে, এই ফুলগুলোকে দেখলে কোথায় যেন উধাও হয়ে যায়। সত্যি কথা, অনেকটা শান্তিপ্রিয় জায়গা হচ্ছে আমার ছাদের বাগানটা। ছাদের বাগান থেকে ফুলগুলোর সাথে একটুখানি কথা বলে মনটাকে একটুখানি ফুরফুরে করে চলে আসলাম নিচে। নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমার পরিবারও সবাই খুব ভালো আছে। RS ফ্যামিলির আরও একটি সুন্দর ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আশা করছি প্রতিদিনের মতো আজকের ব্লগটিও আপনাদের কোথাও একটুখানি হলেও ভালো লাগবে। চলুন তাহলে সাথে থাকুন, পাশে থাকুন, ব্লগটি দেখতে থাকুন। এইদিকে বন্ধুরা বিছানাটা গোছভাঁজ করে নিলাম, একটু অগোছালো ছিল, সেটাকে গুছিয়ে নিলাম। আর তখনই আমার শ্বেতা মা এসে একটুখানি বদমাইশি করছে। আর এই যে দেখতে পাচ্ছেন, বারবার ফ্রিজটা খুলছে আর ফ্রিজের মধ্যে ঢুকে ঢুকে বসতে যাচ্ছে। ওকে যখনই গরম পায় বাইরের থেকে খেলে কুঁদে ছুটে ছাটে ঘুরে ঘাড়ে এসে এই ফ্রিজ খুলে বসে পড়বে। ওকে কোনো কিছুতেই এই জিনিসটা থেকে আটকাতে পারা যাচ্ছে না। আর ফ্রিজের চাবিটা যে কোথায় রেখেছি সেটাও মনে নেই, তার কারণ ফ্রিজটার বয়স কিন্তু ধীরে ধীরে 10 বছর পার হয়ে গেল। ওই দিকের রুমটাকে পরিষ্কার করে নিয়ে চলে আসলাম পাশের রুমে। ওকে দুটো বল দিয়েছিলাম খেলতে, ও তাকে নিয়ে খেলেনি। ও কিছু একটা বদমাইশি করেছিল, তার জন্যে পাপা ওকে খুব বকাবকি করছিল। তবে আবারও কিছু খেলনা দিয়ে খেলতে বসিয়ে দিয়ে এবারে এই রুমের বিছানাটাকেও একটুখানি গুছিয়ে নিলাম আর একটু ঝেড়ে দিলাম। এই রুমটা কালকেই যেহেতু গুছিয়েছিলাম সেহেতু কিন্তু একদম পরিষ্কার আছে, আপনারা আশা করছি দেখে বুঝতে পারছেন। তারপরে মোটামুটি ঝাড়ু পোছা করে চলে আসলাম রান্নাবান্নার দিকে। আজকে আবারও নিয়ে এসেছে হাজব্যান্ড চিংড়ি মাছ। সত্যি কথা বলতে বন্ধুরা, কদিন শরীরটা খারাপের জন্য না মুখে কোনো টেস্ট নেই, একটুও কোনো কিছু সবজি পাতি খেতে ইচ্ছাই করছে না। তবে আজকে সকালবেলা কেন জানি না আমার মুখ দিয়ে বেরিয়েছিল চিংড়ি মাছের মালাইকারি খেতে ইচ্ছা করছে। তো যেমন বলা তেমন হয়তো ভগবান ঠিক শুনে নিয়েছেন। তার ঠিক ঘন্টা 2 পরেই দেখলাম হাজব্যান্ড এই চিংড়ি মাছের চিকচিকিটা এনে আমার হাতে ধরিয়ে দিল। তো যাই হোক, এখন ওটাকেই বেছে নিচ্ছি। আর মোটামুটি যেহেতু রান্নাবান্নার কাজটাই বাকি রয়েছে, বাকি কিন্তু সমস্ত কাজ আস্তে আস্তে করে দুজনে মিলেই সেরে নিয়েছি। আজকে যেহেতু ছুটির দিন, আজকে হচ্ছে মহরম, সেই জন্য ছুটি। তো সেই কারণে সবাই বাড়িতে আছে। হাজব্যান্ডও কিন্তু অনেক কাজে হেল্প করলো, আবার বড় মেয়েও কিন্তু অনেক কাজে হেল্প করেছে। সেই জন্য আরও ঝটপট করে কাজগুলো আগিয়ে নিতে পেরেছি। তবে এখন মাছটা আমি একাই বেছে নিচ্ছি। আর ওইদিকে বড় মেয়ে গেল টিউশনে, ওখানেতে পাপা দিতে গেছে, টিউশনে ওর পাপা ওকে দিতে গেছে। তো সেই ফাঁকে আমি মাছগুলোকে বেছে নিলাম। আজকে কিন্তু চিংড়ি মাছের মালাইকারি বানাবো। তো সেই জন্য সবার প্রথমে চিংড়ি মাছগুলোকে সুন্দর করে বেছে ধুয়ে নিচ্ছি। এরপরে যতটা পরিমাণ লাগবে ততটা নেব, তারপরে কিন্তু ফ্রিজে রেখে দেব। আর একদিকে ভাতটাও বসিয়ে দেব। দাঁড়ান, এদিকে মাছের জলটা ঝরতে দিয়ে ওদিকে ভাতের হাঁড়িটা এবারে ধুয়ে নিয়ে ভাতটা আগে বসিয়ে দিই। আজকে আমার এই পর্যন্ত ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি একটু বেশি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন। আর যদি আমার কোনো নতুন বন্ধু আজকে আমার এই পর্যন্ত ব্লগটি দেখে থাকেন, আপনাদের যদি কোথাও একটুখানি এই ব্লগের মধ্যে দিয়ে মনকে ছুঁতে পারি, অবশ্যই কিন্তু আপনারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি এই কাজটা করে রেখেছেন তাদের তো অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি। আর এখানে দেখুন কিছুটা মাছ বের করে নিচ্ছি, রান্না করব। একটুখানি সাজিয়ে রাখছি, তবে প্লেটটা কিন্তু একটু ছোট পড়ে গেছে। আর বাকি মাছটা ওই যে বললাম ডিপ ফ্রিজে স্টোর করে রেখে দেব। যেহেতু আধা কিলো মাছ ছিল সেহেতু কিন্তু অনেকটাই। আর এই সত্যি কথা বলতে চিংড়ি মাছ যেমন ফ্রিজে স্টোর করে রাখলে বেশ অনেক দিন চলে, তেমন কিন্তু যে কোনো সবজিতে যে কোনোভাবে যেমনভাবে রান্না করি তেমনই কিন্তু খুবই টেস্টি হয়। আর এই চিংড়ি মাছটা আমার বাড়িতে সবাই খুব পছন্দের সাথে খায়, সাথে আমার তো খুবই একটা প্রিয় মাছ। তো যাই হোক, মোটামুটি এখানেতে কিছুটা বের করে হলুদ নুন মাখিয়ে নিলাম। আর একদিকে ওই যে দেখতেই পাচ্ছেন ভাতটা বসিয়ে দিয়েছি,
এবারে এইদিকে মালাইকারিটা বানাবো। আজকে বেশি কিচ্ছু বানাবো না, একটুখানি ডাল চচ্চড়ি বানাবো। মানে মুসুরির ডালকে জামবাটি করে সেদ্ধ বসিয়ে ওতেই কাঁচা পেঁয়াজকে কেটে সর্ষের তেল দিয়ে একটুখানি চচ্চড়ি বানিয়ে নেব, মানে শুকনো শুকনো মাখা মাখা টাইপের। আর এই হচ্ছে মালাইকারি বানিয়ে নেব, বাস। আর এইদিকে কড়াইটা গরম হয়ে যেতে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে তেলটা গরম হওয়ার পরে মাছগুলোকে দিয়ে দিলাম। আর এই মাছ ভাজাতে কিন্তু কোনো ভজকটা নেই, মানে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, কড়াই লেগে যাবার ভয়ও কিন্তু থাকে না। আজকে কড়াইটা আমার কতটা চকচক করছে দেখুন, একদম সাদা ধপধপ করছে। আর এই কড়াইটায় কালকে যখন রান্না করছিলাম, আপনারা যদি দেখে থাকবেন তো দেখেছেন। আর আমি বলেও ছিলাম যে বাবা মেয়ে দুজনে মিলে রান্না করেছিল 4 দিন, তো রান্না করে কড়ার যা অবস্থা করেছিল বন্ধুরা। আজকে অনেক কষ্টে কড়াটাকে পরিষ্কার করেছি। হাতটা একটু যন্ত্রণা হচ্ছে ঠিকই, তবে কড়াটা কিন্তু পরিষ্কার করতে পেরেছি, এতেই মনটা অনেকটা শান্তি। তারপরেতে ওই কড়াতে কিন্তু তেল রয়ে গেছিলো মাছ ভাজার পরে, আর একটুখানি ওই যে মাছ থেকে যে ঘিটা বেরোয়, তো সেইটা কড়াইতে লেগে গেছিলো। সেটাকে একটুখানি খুন্তি করে চেঁচে দিয়েছিলাম, তবে তেলটা কিন্তু তুলে রাখিনি। ওই তেলেতেই যে একটা পেস্ট বানিয়েছিলাম, যেমন আদা, রসুন, পেঁয়াজ আর টমেটোর যেহেতু দাম বেশি বন্ধুরা, সত্যি কথা বলতে একটা ছোট্ট মতো টমেটো দিয়েছিলাম, সেই জন্য একটুখানি টমেটোর সসও দিয়ে দিলাম। আর যেমন নুন, হলুদ, লঙ্কা, ধনে গুঁড়ো দিয়ে মশলা কষায়, সেরকমভাবে মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 কাপ কাঁচা দুধ। এতে কিন্তু নারকেলের দুধ দেয়, তবে আমার বাড়িতে নারকেলের দুধটা ছিল না বলে আমি এখানে কাঁচা দুধটাই দিলাম। তবে কাঁচা দুধ দিয়ে কিন্তু খেতে বন্ধুরা এত টেস্ট হয়েছিল, প্রচণ্ড পরিমাণে টেস্ট হয়েছিল। আপনাদের যদি ইচ্ছা যায় এরকমভাবে একবার রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। তবে কাঁচা দুধটা দিয়ে একটুখানি ফুটে যেতেই মাছগুলোকে দিয়ে আবারও কমসে কম 10% মতো ফুটিয়ে নিয়েছি। আর এইদিকে আমার মালাইকারি কিন্তু একদম রেডি। এবারেতে একটুখানি সুন্দর দেখাবার জন্য একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে সার্ভ করে নিচ্ছি। আর সাথে করে এখানে একটা মিনি ব্লকের জন্য কিন্তু শ্যুট করে নিলাম। তারপরেতে এবারে কিচেনটাকে সাফ করে নেব। সবার প্রথমে রান্নাগুলোকে সরিয়ে দিলাম, যেসব জিনিসগুলো রান্না করেছিলাম ভাত, ডাল, মাছ, ওগুলোকে সরিয়ে টেবিলে রেখে দিলাম। তারপরে এই তো এখানে চুলোটাকে একটুখানি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি সাবান দিয়ে ঘষে ঘষে। তার সাথে টাইলসগুলো আর স্ল্যাবটাও কিন্তু একটু পরিষ্কার করছি। বেশ কয়েকদিন কিন্তু এরকমভাবে পরিষ্কার করা হয়নি। এমনিতে কিন্তু নোংরা হয়নি, তবে ওই যে খুঁতখুঁতানি মনটা হচ্ছে কোথাও যেন হয়তো একটু অপরিষ্কার আছে। মনকে শান্তি দেওয়ার জন্য একটুখানি ভালো করে স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঘষে ভিম জেল দিয়ে পরিষ্কার করে দিলাম। আর এখন যেন বেশ অনেকটা মনটা শান্তি লাগছে। আগেতেও হয়তো এরকমটাই পরিষ্কার ছিল, তত নোংরা ছিল না, তবে মনটাকে পরিষ্কার লাগছে। আর বলে যেখানে মন শান্তি সেখানে কিন্তু সব শান্তি। তারপরে এবারে বাসন কটাকে মেজে নিচ্ছি। আর আজকে কিন্তু মশলার ডিবেটাকেও বাইরে বের করে নিয়েছি ধোয়ার জন্য। 3 রকম মশলা কিন্তু খালি হয়নি বলে ওই বাটি শুদ্ধই রেখে দিয়েছি। বাকি 3টে বাটি কিন্তু নিয়ে নিয়েছি এখানে ধুতে, যেমন হলুদ, লঙ্কা আর নুন। এই 3টে বাটি কিন্তু শেষ হয়ে গেছিলো, সেই জন্য ওগুলোকে নিয়েও ভালো করে একদম ঘষে মেজে পরিষ্কার করে নিচ্ছি। আর এই স্টিলটা এত ভালো বন্ধুরা, একটুখানি ঘষে মেজে নিলে পুরো একদম রূপোর মতো চকচক করে। তবে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু প্রায় অনেক কাজই গুছিয়ে নিলাম আজকে, তবু অতটা কিন্তু আপনাদের সাথে কাজকর্ম শেয়ার করতে পারিনি। তার কারণ সত্যি কথা বলতে ওই যে বললাম না, সবাই মিলে মিলেমিশে কাজ করেছি, আমি আজকে একা কাজ করিনি। যতটুকু একা করলাম ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। এবারে মোটামুটি সমস্ত কাজকর্ম কিন্তু কমপ্লিট হয়ে গেল, চলে যাব স্নানে। আর অল্প কিছুটা কাচাকুচি করার আছে, সেগুলোকে কেচে নেব। আর এরই মধ্যে মেয়েও হয়তো টিউশন থেকে চলে আসবে, তারপরে খাওয়া দাওয়াটা করে নেব। চলুন তাহলে আজকের মতো ব্লগটিকে এখানেই এন্ড করে দিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট একটি ব্লগে।
ততক্ষণের জন্য ভগবানের কাছে প্রার্থনা করি আমরাও ভালো থাকি, সাথে আমার পুরো পরিবার মানে আপনারাও যাতে খুব সুস্থ থাকেন আর ভালো থাকেন। এখন কিন্তু মৌসুম চেঞ্জ হচ্ছে, সেই জন্য সবাইকে একটুখানি সতর্ক হয়ে থাকতে হবে। চলুন তাহলে আজকের মতো এখানে টাটা।